একটি রাজনীতি প্রিয় জাতি, যার ভোট প্রিয় জাতি, তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। এফডিসির নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই। রিপন ভাই, আমি আশরাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম, সেটা 2012-13 সাল এরকম হতে পারে। সেই সময় 13 সালের নির্বাচনটি হওয়ার পর 14 সালে এসে আমরা শুনলাম, বা 14 সালের নির্বাচনের পর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান। আমার তো খুবই হাসার অভ্যাস, আমি খুব জোরে একটা অট্টহাসি হাসলাম যে এগুলি কি বলে, পাগল টাগলের মতো কথা। কিন্তু আসলে যদি 2024-এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো, এটা তো 2041 তো মনে হয় মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু, মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। খালেদ, আমি শুধু একটু যোগ করি, আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিএনপিকে আমরা দেখেছি, এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি, এটি মেনে নিয়ে করতে হবে। জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি, দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে 5 বছর ছিল, এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই। একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন। তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য। কাজে ওই বিএনপিকে 17 বছর আগে আমরা যেভাবে দেখেছি, আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধিতার সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান। দেখুন, সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম। এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন, এই সময় যদি সংসদের মেয়াদ, আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো 3 বছর আগে কি তারা সংসদের মেয়াদ 4 বছর হলে বিরোধিতা করত? আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না। প্রধানমন্ত্রী 2 বারের বেশি 3 বার থাকবেন না, এই কথা কি তারা বিরোধিতা করতো? করতো না। এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে, কানের পাশে চলে এসছে, তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায়। এবং তারা, আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা বিদায়ের 72 ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল। আমি কৌতূহল বশত, কারণ আমি একজন সাংবাদিক, সব মহলে বিচরণ করতে চাই, আমি ওই জনসভায় গিয়েছিলাম। সেখানে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে আন্দোলন, অগাস্টের যে ভয়াবহ গণহত্যা, সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি? দেয়ালের লিখন তো 50% তাদের জন্য, শেখ হাসিনার জন্য 50%। বিএনপি, জামাত এবং নাগরিক। আশরাফ ভাই, এইটা একটু বোঝার জন্য, নির্বাচনটা এমন কি খারাপ জিনিস? শেখ হাসিনা আমলে তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না। তো এখন নির্বাচন হইয়া আসবে, এটা কি এমন? মানে হ্যাঁ, জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই, আবার নির্বাচনের জন্য হইছেও তো। শেখ হাসিনা নির্বাচনটা অটোক্রেট না হলে খারাপ বলছি না, এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি। একটি রাজনীতি প্রিয় জাতি, যার ভোট প্রিয় জাতি, তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। এফডিসির নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই। কেননা এফবিসিসিআই নির্বাচন, ঢাকা চেম্বারের নির্বাচন, বিজিএম এর নির্বাচন, আর সর্বশেষ হাইকোর্টের নিজেদের মধ্যে মারামারি, মানে পরশ ভাইয়ের বউ হবে। আমি নির্বাচনকে খারাপ বলছি, কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন, তাতে যেই দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না। দেখেন, আমি রাজনীতি খুব পছন্দ করি, রাজনীতিবিদরা দেশ চালাবেন, এর ব্যাপারে আমার 100% সম্মতি আছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি, আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি, পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে। কেননা তারা, আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন, ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না। কাজেই এই জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার করতে হবে। কিন্তু আশরাফ ভাই, আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন, যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন, তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন? আমার কোনো আপত্তি নেই আশরাফ ভাই, আপনারা আমি খালি 2টা বড় কথা বলি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও, যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি, সেইটা উনি অনুসরণ করছেন? আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই, আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট
ইউনূসকে মেনে নিছেন, তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে, নাহলে ইউনূস সাহেব যাবে, নাহলে সেনাপ্রধান যাবে। এগুলি কি? এবং চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ, আমার মাফ করবেন, এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া? আমি তো দেখতেছি না। খালেদ, গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন। তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি অনির্বাচিত সরকার, সেটি তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তী হোক, যেই নামেই ডাকেন, তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা। আপনি যে 3-4টি উদাহরণ দিলেন, আমি আপনার সাথে সবগুলোতে একমত। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। আচ্ছা, অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি, তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। তারা এলিটিজমে বিলিভ করেন, তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী। তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন, তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয়। অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দুমাত্র কোনো ধারণা তাদের নাই। এবং তারা, অবাক হয়ে লক্ষ্য করছি আমরা, তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম। আমরা শুনেছি তারা শিক্ষিত লোক, আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন, যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না, এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না। আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন। কাজেই দেখুন, আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি। সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাব কোথায়? কিন্তু আমরা তো একটু গণতান্ত্রিক শাসন। আশরাফ ভাই, এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবু আপনারা আমি এই প্রশ্ন করতে চাই, আমি রিপন ভাইকে আমরা বিএনপির কেমনে করবো এটা? বিএনপি তো আমাদের কথা শুনবে না। কারণ বিএনপি যে এই 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আসলে আমি খুব অবাক হয়েছি, কেননা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন, সংসদের মেয়াদ দেখেন, আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? বিএনপি 16 বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন? বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার 31 দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টিসীমার মধ্যে দেখছেন না। তাদের মাথায় কেন 3 বারের ব্যাপারটা এসছে আমি ভালো, আপনিও জানেন, আমিও জানি। এবং কেন তারা সরকারের মেয়াদ 5 বছর চান? দেখুন, শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট, তার যে, আমি একদিন সেদিন বলেছি, আমাদের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে, কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন। তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান। রিপন ভাই ওই আচরণই করতে চান। আশা ভাই, আমরা একটু রিপন ভাইকে শুনি। রিপন ভাই, আমি আপনাকে প্রশ্ন আমি আগেই করে রেখেছিলাম, আপনি আশা ভাইয়ের মন্তব্য শুনেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে। আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু, উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করতো সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না, আমি করব। এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে। রিপন ভাই, আপনার কথা একটু শুনতে চাই। আশা ভাই আরো সুন্দর করে বলেছেন, অনেকগুলি প্রসঙ্গে এনেছেন। না, উনি অনেক সুন্দর করে বলেননি, উনি খুব নির্দয়ভাবে উনি নির্দয়ভাবে সরকারের কেউ বলছেন। আসলে উনি যেগুলো বলেছেন সেই সমালোচনা উনি করতেই পারেন, কিন্তু সেই সমালোচনার ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই। আমি যদি এইভাবে বলি, যেমন ধরুন উনি এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকছে, সেই সংস্কারের প্রস্তাবের সাথে আমরা তো একটা দল, আমাদের পেছনে তো আপনার আমাদের সমর্থক আছে, তাদেরও তো একটা তাদের এই প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরোধিতা থাকতেই পারে। যেমন ধরুন, সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ 4টি প্রদেশে বিভক্ত হবে। 4টি প্রদেশে বিভক্ত মানে 4টা প্রাদেশিক পরিষদ হবে, 4টা প্রাদেশিক সরকার হবে,
4টা গভর্নর হবে, আমার দল তো এটা এই 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 দেশটাকে চারটা প্রদেশে করার বা একাধিক প্রদেশে করার এই কনসেপ্ট আমার দল বিশ্বাস করে না, পছন্দ করে না। সুতরাং আমি তো এটা ন্যায্যতেই আমি এই সংস্কার প্রস্তাব বিরোধিতা করতে পারি। যারাই প্রস্তাবগুলো দিয়েছেন তারা কার সাথে কনসাল্ট করে প্রস্তাবগুলো দিয়েছেন? 1 নম্বর হতো যে সংস্কার কমিশন যখন সংস্কার প্রস্তাবগুলো তৈরি করলেন তারা আগেই মানে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, সেটা অনেক ভালো হতো। সব তৈরি করে ঘাড়ে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে আপনার সেটা চাপিয়ে দিতে চাইলেই আমরা সেটা নেব তা না। 5 বছর পর পর আপনারই হয় পার্লামেন্ট ইলেকশন হয়, গভর্নমেন্টের পরিবর্তন হয়, আর অনাস্থার কারণে তো অনেক আগেও পরিবর্তন হতে পারে, সেটা আলাদা কথা। এই 5 বছর এবং 4 বছরের মধ্যে ওনারা বলেছেন বলে 4 বছর ঠিক আছে, এটা তো ঠিক না। রিপন ভাই, একটা কৌতূহল, শুধু একটা কৌতূহলের জন্য ডক্টর ইউনূস সাহেবের আমরা সমালোচনা করতে পারি, তার সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বীক্ষণ করা একজন মানুষ, তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে এই সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন। আপনারা কি সেটি জানিয়েছেন? এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে 4 প্রদেশ বা পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ বাংলাদেশের নাম আলাদা হবে কিনা সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে, কিন্তু এই যে 2 বার থাকবে না 3 বার থাকবে প্রধানমন্ত্রী, আমরা আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। কিন্তু রিপন ভাই, প্রথম প্রশ্ন আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যেগুলি ভ্যালিড আর্গুমেন্ট, মানে আশরাফ ভাই কিন্তু একবারও বলেন নাই বা আমিও একবারও বলি না, আমি কাউকে বলতেও শুনি নাই যে বিএনপিকে 4 প্রদেশ হজম করে তারপরে সরকার গঠন করতে হবে। না, মুখ্য বিষয়, এগুলি একেবারেই মুখ্য বিষয় না, খালি আপনারা ক্ষমতার ভারসাম্যটার প্রশ্ন নিয়ে আপনারা কি করছেন এটা অনেক মুখ্য বিষয়। এটা আপনি যেটা মুখ্য বিষয় মনে করছেন না, এটা অনেক মুখ্য বিষয়, কারণ এর সাথে আমার সভরেনিটি এবং আমার স্টেটের সিকিউরিটির প্রশ্ন পর্যন্ত জড়িত আছে। সুতরাং এখানে তো আমাকে অবশ্যই এটার বিরোধিতা করতে হবে। ঠিক আছে, বিরোধিতা করেন, বিরোধিতা করেন। আচ্ছা, আমি আসছি আরেকটা পয়েন্টে, যেমন আপনি বললেন যে ওয়েবসাইটে দিতে হবে, আমরা কোনটা সমর্থন করি না করি, এটা তো আসলে এমসিকিউ স্টাইল না, এটা তো মেডিকেল বা বুয়েটে ভর্তি হওয়ার এমসিকিউ স্টাইলের প্রশ্নপত্র হওয়ার কোনো কারণ নেই। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনার লাইফে করেছেন। আচ্ছা, এখন ধরুন আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো মামলাগুলো যখন ট্রায়ালের পর্যায়ে যখন চলে যায় তখন আদালতে আমাকে জিজ্ঞেস করে যে দিস আর দ্য চার্জেস ব্রট এগেইনস্ট ইউ, আপনি দোষী কি নির্দোষী? আমি কিন্তু অনেকেই এক কথায় বলেছেন যে হুজুর আমি নির্দোষ। আমি কিন্তু আদালতে সেই ব্যক্তি, আমি কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে আমি আদালতের পারমিশন চেয়েছি যে আমি কেন নির্দোষ এই ব্যাপারে আমাকে বলতে দিতে হবে। আমি নির্দোষ, আমি দোষী নই। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চার্জেস এনেছে সেগুলোর সাথে আমি একমত নই, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু কেন মিথ্যা কথা, কেন আমাকে ফাঁসানো হচ্ছে এই ব্যাপারে আমি এক্সপ্লেনেশন অবশ্যই এক্সপ্লেনেশন দিবেন। কিন্তু রিপন ভাই, আমার প্রশ্ন, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমার প্রশ্ন যে ওয়েবসাইটে কি জায়গা কম ছিল? এক্সপ্লেনেশন করতে কি কোনো বাধা ছিল? হ্যাঁ, মানে এটা তো আপনাকে টিক দিতে বলে নাই, আপনি লাইন লিখতেন 10টা। হ্যাঁ, লেখা আছে তো, লিখতে আমরা কি চাই কি চাই না সেটা আমরা অবশ্যই না সেটা সংস্কারের প্রশ্নে রিপন ভাই, সংস্কারের প্রশ্ন।